কতবার আমরা ক্ষার ধাতু নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিয়ে আলোচনা করব এবং তোমরা যেটুকু দাগ দেওয়া আছে সেগুলো পড়ে নেবে। ক্লিয়ার হলো? দেখো, প্রথমে দেখো ভূমিকা। প্রথমে দেখো গ্রুপ 2 মৌল ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহ, ঠিক আছে। প্রথম হচ্ছে গ্রুপ 2 মৌলগুলোর কী লেখা আছে দেখো। সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন বর্তমান। সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষে বেরিলিয়াম ছাড়া অন্য মৌলগুলির ক্ষেত্রে 8টি এবং বেরিলিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন বর্তমান। এবার দেখো এখানে মৌলগুলো দেওয়া আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের ইলেকট্রন বিন্যাস। এই দেখো বেরিলিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, সর্বশেষ কক্ষে 2টো, তার আগের কক্ষে 2টো ইলেকট্রন। বাদ বাকি যতগুলো মৌল আছে শেষ কক্ষ অর্থাৎ 3s কক্ষে 2টো করে ইলেকট্রন। ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s কক্ষে 2টো করে ইলেকট্রন, এগুলো সব সর্ববহিস্থ কক্ষ। স্ট্রনসিয়ামের ক্ষেত্রে 5s 2টো ইলেকট্রন, বেরিয়ামের ক্ষেত্রে 6s 2টো ইলেকট্রন, আর রেডিয়ামের ক্ষেত্রে 7s 2টো ইলেকট্রন। এবার আবার চলে আসবে ম্যাগনেসিয়াম, তার আগে যে কক্ষটা দেখছো 8টা ইলেকট্রন আছে, দেখো 2 আর 6 8। সবার ক্ষেত্রে তুমি দেখতে পাবে 3s 2 3p6 8টা ইলেকট্রন, 4s 2 4p6 8টা ইলেকট্রন, ঠিক আছে। বেরিয়ামের ক্ষেত্রে 5s 2 5p6, আর রেডিয়ামের ক্ষেত্রে 6s 2 6p6। শর্ট ফর্মে এইভাবে যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। helium 2s2 in case of beryllium, in case of magnesium neon third bracket 3s2, in case of calcium argon 4s2, in case of strontium krypton 5s2, in case of barium xenon 6s2, in case of radium radon 7s2। এবার ভালো করে ইলেকট্রন বিন্যাসগুলো দেখবে। বেরিয়ামের দেখো কোনো 3p অরবিটাল নেই, ম্যাগনেসিয়ামও নেই। ম্যাগনেসিয়াম আছে দেখো 3s আছে, তো মানে 3p 3d ফাঁকা আছে। এখানেও দেখো 4d 4 ফাঁকা আছে। স্ট্রনসিয়াম থেকে তুমি দেখতে থাকবে 3d ইলেকট্রনগুলো ফিল আপ আছে, তো 3d 10টা ইলেকট্রন। বেরিয়ামের ক্ষেত্রে 3dর সঙ্গে 4d আছে। আর যদি রেডিয়ামের ক্ষেত্রে যদি চলে যাও তো এখানে 4f পাবে, ল্যান্থানাইটের পরবর্তী মৌল 4f14। তো এদের ক্ষেত্রে কী হয় বলতো, এই সমস্ত 4f 5d, ঠিক আছে, 4d এগুলো ফিল আপ মানে এদের আবরণী প্রভাব খুব কম থাকে, এবং এই ধর এদের ফলে কী হয়, নিউক্লিয়াসের কী বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আপেক্ষিক নিউক্লিয়ার চার্জের পরিমাণ অনেক বেশি হয়, যার ফলে এই যে শেষ কক্ষে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ 7s, এটা অনেকটা ইনার্ট পেয়ার হিসেবে কাজ করে। ইনার্ট পেয়ার মানে এরা সহজে ইলেকট্রন বর্জন করবে না এবং এরা কোনো ধরনের রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না। তো এই ধরনের জিনিসগুলো আমরা আবার দেখতে পাবো, তাও তোমাদের আলোচনা করে দিলাম। এবার দেখো এখানে এবার হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। তাই এদেরকে আমরা কি বলবো, তো যেহেতু 2 নম্বর পয়েন্টটা টিকমার্ক দেওয়া নেই, এবার যেহেতু এনএসএ অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে শেষ কক্ষের শেষ ইলেকট্রনটা, তাই এদেরকে এস ব্লক বলা হয়। এবার এদেরকে দেখো কী বলা হচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা কেন বলা হয় দেখো। 4 নম্বর পয়েন্টে দেখো মার্ক করা আছে মৌলগুলির অক্সাইডগুলি, যেমন বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরা ক্ষারধর্মী হয় এবং এই অক্সাইডগুলোকে ভূত্বকে পাওয়া যায়, তাই এই মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। এবার বেরিলিয়াম দেখবে বাদবাকি মৌলগুলো থেকে একটু অন্যরকমভাবে ব্যবহার করে। তো বেরিলিয়ামে কিছু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে, কারণ যদি এদের ইলেকট্রন বিন্যাস দেখো, এদের এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অন্যান্য মৌলগুলোর থেকে ইলেকট্রন বিন্যাসে আলাদা হয়। আর এদের পরমাণু আর আয়ন, পরমাণু নর্মাল পরমাণু এবং আয়ন বলতে Be2+, এই শেষ কক্ষে 2টো ইলেকট্রন বর্জন করে যেটা দাঁড়াবে সেটা Be2+। আকার অত্যন্ত ক্ষুদ্র। এছাড়া বেরিলিয়াম তৃতীয় পর্যায়ে গ্রুপ 13-এ অবস্থিত অ্যালুমিনিয়ামের সঙ্গে কিছু ধর্ম মানে কৌণিক ধর্ম কর্ণ সম্পর্ক বেরিলিয়ামের সঙ্গে, মানে বেরিলিয়াম তো ধরে নে 12 নম্বর গ্রুপ, তো 13 নম্বর গ্রুপে তোমার অ্যালুমিনিয়াম আছে। তো সরি আমি ভুল বলছি, এটা 2 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম আছে, তার সঙ্গে এর কৌণিক সম্পর্ক বর্তমান। এটা এখান থেকে দেখে নেবে, যথেষ্ট টাইম আমি দিলাম। নেক্সট দেখবে 10.9 পরিচ্ছেদে অকারেন্স অফ অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সময়ের প্রাকৃতিক অবস্থান। এখানে 1 নম্বর পয়েন্ট পড়ে নেবে যে নিম্ন। এবার তুমি যদি ভালো খেয়াল করো যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অত্যন্ত সক্রিয় হয় এবং এরা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এর কারণ হচ্ছে যে এদের আয়ন এনথালপির মান খুব কম হয়, নিম্ন আয়ন এনথালপি, এবং তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি হয়, উচ্চ তড়িৎ ধনাত্মক চরিত্র হয়। তো এই পয়েন্টটা মুখস্থ করবে। নেক্সট চলে আসো, আর এখানে পড়ার মতো কিছু নেই।
পরিচ্ছেদ 10.9 যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। গ্রুপ 2 মৌলগুলোকে সাধারণভাবে কী নামে পরিচিত করা হয়, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এদের নাম কেন বলা হয়, সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। NS2 গ্রুপ 2 মৌলগুলো S ব্লক কেন বলা হয়, গ্রুপের মধ্যে কোনটি অস্বাভাবিক প্রদর্শন করে, যেমন বেরিলিয়াম। তারপর গ্রুপ 2 এই গ্রুপের ধাতুগুলিকে প্রকৃত মুক্ত অবস্থায় কেন পাওয়া যায় না, এই যে এখান থেকে উত্তর হয়ে যাবে। আর কোন গ্রুপ 2 মৌলটির ইলেকট্রন বিন্যাস অন্যান্যগুলিতে কিছুটা আলাদা, সেটা হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে। তো এইভাবে প্রশ্নগুলো উত্তরগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো পরিচ্ছেদ 10.1, এখানে আমরা বিভিন্ন ভৌত ধর্মগুলোর নিয়ে আলোচনা করব। তো লেখা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের বিভিন্ন পারমাণবিক ও ভৌত ধর্মের প্রবণতা এবং তাদের ব্যাখ্যা। তো ব্যাখ্যাগুলো তো সব পড়বো না, এগুলো তো আমরা অলরেডি পর্যায় সারণীতে মোটামুটি পড়েছি। তো যেমন আয়নন এনথালপি, পারমাণবিক ও আয়ন ব্যাসার্ধ, এগুলো আমরা পড়েছি। তো এখানে হাইড্রেশন এনথালপি, যেমন ক্ষার ধাতুর ক্ষেত্রে আমরা হাইড্রেশন এনথালপি পেয়ে ধরেছি, কিন্তু ক্ষার ধাতুগুলোর ধনাত্মক অবস্থায় জলের অণুগুলোর সঙ্গে যুক্ত হয়, এবং এটাও পড়েছি যে যত শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামা যায় ধাতব ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এবং চার্জ ডেনসিটি যাকে বলা হয়, যেহেতু আকার বড় হচ্ছে, তো তাহলে একই চার্জ বেশি জায়গা জুড়ে অবস্থান করলে তাদের চার্জের ঘনত্ব কমে যায়, তো কম সংখ্যক জলের অণুগুলোকে আবদ্ধ হয়। আর ওপরের দিকে মৌলগুলো যেমন বেরিলিয়াম, লিথিয়াম যেটা আমি পড়েছিলাম না, যে এখানে যেমন বেরিলিয়াম হবে, বেরিলিয়াম ক্ষেত্রে বেশি সংখ্যক জলের অণুগুলো তাকে ঘিরে রাখবে, কারণ এর সাইজও ছোটো এবং চার্জ ডেন্সিটিও বেশি। ক্লিয়ার হলো তো? তো যার ফলে কী হয় বলতো, এরা বেশি সংখ্যক জলের অণুগুলো এর সঙ্গে যুক্ত হয় বলে এরা আকারে বড় হয়ে যায় এবং এদের আয়নিক মোবিলিটিও কমে যায়, ঠিক আছে। তো তো যাই হোক, এখানে দেখ কী কী লেখা আছে, দেখ ওই সেম জিনিসই আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আয়নের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আয়নের নর্মাল +2 অবস্থায় থাকে, হ্যাঁ, +2 অবস্থায় থাকে। আয়নের হাইড্রেশন এনথালপি, অর্থাৎ হাইড্রেশন মানে জলযুক্ত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয়, ক্ষার ধাতুগুলির আয়নের হাইড্রেশন এনথালপি অপেক্ষা কম। তো ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি অপেক্ষা বেশি বলেছে। ক্ষার ধাতুগুলির তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রেশন এনথালপি বেশি, কারণ ক্ষার ধাতুর আয়নগুলির মতো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নগুলির হাইড্রেশন এনথালপি গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়, একটু আগেই বললাম। এবং হাইড্রেটেড আয়নের আয়নীয় পরিবাহিতা উপরের থেকে নিচে কী হয়, তো ক্রমশ বৃদ্ধি পায়। তো যেহেতু ওপর থেকে নিচের দিকে হাইড্রেশন এনথালপি হ্রাস পাচ্ছে এবং কম সংখ্যক জলাণুগুলো তোর ধাতব আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই ওদের আয়নীয় মোবিলিটিও কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওপরের দিকের মৌলগুলোর ক্ষেত্রে হয় না। এবার এখানে আমরা উত্তর পেয়ে যাবো যে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রেশন এনথালপি ক্ষার ধাতুগুলির হাইড্রেশন এনথালপির তুলনায় বেশি। এর হিসেবে যেটা বলেছে যে যেহেতু ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আকার ছোট, এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নগুলির ক্ষার ধাতুর আয়নগুলি অপেক্ষা আকারে ছোট হওয়ায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নগুলির হাইড্রেশন এনথালপি ক্ষার ধাতুর আয়নগুলির হাইড্রেশন এনথালপি অপেক্ষা বেশি। তো যেহেতু আকার ছোট, তাই হাইড্রেশন এনথালপি বেশি। ক্লিয়ার হতো? এবং যার জন্য অধিক মাত্রায় জল যোজিত বা হাইড্রেটেড হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড দেখ হেক্সাহাইড্রেট রূপে অবস্থান করে। হেক্সাহাইড্রেট মানে কি বলতো, 6খানা জলের অণুর সঙ্গে যুক্ত হয়, যে MgCl2.6H2। সোডিয়ামের ক্ষেত্রে এটা হয় না, বোঝা গেলো তো? কেন কি, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদের হাইড্রেশন এনথালপির মান বেশি। আর সোডিয়াম আর পটাশিয়াম যেহেতু তোমার গ্রুপ 1 ক্ষার ধাতু, এদের হাইড্রেশন এনথালপি কম, যেহেতু এদের আকার বড় আর এদের ছোটো। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শোধকায়িত বা হাইড্রেটেড আয়নগুলির সচলতা, আয়নীয় পরিবাহিতা বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায়। কারণ হচ্ছে হাইড্রেশনের মাত্রা যত কম হবে আকার তত ছোট হবে এবং চার্জের মোবিলিটি তত বেশি হবে। বোঝা গেলো তো? আকার ছোট হলে, যেমন ধরে নে সব স্কুলে দেখা গেল একটা ব্যাগ ভর্তি জিনিস দিয়ে দেওয়া হয়, তোমাকে দৌড়োতে বলা হলো। এবার ধরুন সবাইকে আলাদা আলাদা পরিমাণ ওজন দেওয়া হলো। তো যার ধরে নে ব্যাগে কম পরিমাণ ওজন আছে, সে দ্রুত স্পিডে দৌড়বে, আর যার পিঠে দেখা গেলো বেশি পরিমাণ ওজন আছে, তার দৌড়তে কষ্ট হবে। এই জন্যই এটাই এখানে বলতে চেয়েছে। এবার জারণ অবস্থা সম্বন্ধে কী বলেছে এইগুলো দেখে নিবি, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা বলেছে, ব্যাসার্ধের অনুপাত, চার্জের সঙ্গে ব্যাসার্ধের অনুপাত
অনুপাতের সঙ্গে সমানুপাতিক হাইড্রেশনটা, ঠিক আছে। তো তো যেহেতু উপরের ওপর থেকে নিচের দিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তাই হাইড্রেশন এনথালপিও বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পায়। তাহলে দেখে নিবি। নেক্সট দেখ বলেছে জারণ অবস্থা। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি নর্মালি +2 জারণ অবস্থায়। দেখ শেষ কক্ষ থেকে দুটো ইলেকট্রনের আগের কক্ষটা শেষ কক্ষ হয়ে যায়, এলে অষ্টপূর্ণ হচ্ছে, তাই স্বাভাবিক +2 জারণ অবস্থা নর্মালি। তাই বলেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি তাদের যৌগে স্থিতিশীল +2 জারণ অবস্থা প্রদর্শন করে। এই মৌলগুলির দ্বিতীয় আয়নন এনথালপি এদের প্রথম আয়নন এনথালপির প্রায় দ্বিগুণ। দ্বিতীয় আয়নন এনথালপি মানে কি বোঝাচ্ছে? দ্বিতীয় আয়নন এনথালপি মানে এম থেকে এম প্লাস হলো প্রথম আয়ননটা, এম প্লাস থেকে M2 +2 দ্বিতীয় আয়নন এনথালপি। তো কী বলেছে যে প্রথম এই মৌলগুলির দ্বিতীয় আয়নন এনথালপি এদের প্রথম আয়নন এনথালপি প্রায় দ্বিগুণ হলেও এরা দ্বিযোজী আয়নরূপে অবস্থান করে, কারণ এরা সুস্থিত হয়। ক্লিয়ার হতো? দ্বিযোজী আয়নরূপে অবস্থান করে। তো এইটুকু পড়ে নিবি। তারপরে এখানে পড়বি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু দ্বিযোজী আয়নগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে, সেটাকে বললাম। তাই এখান থেকে আর তৃতীয় কোনো ইলেকট্রন বেরোবে না, তাই এদের জারণ অবস্থা +2তে বেশি হওয়া সম্ভব নয়। নর্মাল +2ই জারণ অবস্থা প্রদর্শন করে। এবার চলে আয় তড়িৎ ধনাত্মক বা ধাতব চরিত্র। উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। কলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো আমাদের জানা দরকার নেই অতটা। গঠিত বন্ধনের প্রকৃতি নট ইম্পর্টেন্ট। ঘনত্ব কাঠিন্য ইটস অলসো নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাপ ও তড়িতের পরিবাহিতা। তো ক্ষার ধাতু যেমন তাপ ও তড়িতে সুপরিবাহী, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী, কারণ এদের যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেটা দুর্বলভাবে আবদ্ধ থাকে। তো এই ইলেকট্রনটার জন্যই সুপরিবাহী, স্বাধীনভাবে বিচরণ করে। দেখ লেখা আছে, দেখ দুটি অপেক্ষাকৃত শিথিলভাবে যুক্ত যোজ্যতা ইলেকট্রন ধাতু কেলাস জালকে স্বাধীনভাবে বিচরণ করতে পারে এই কারণে। এবং এরাও ক্ষার ধাতুর মতো বর্ণ প্রদর্শন করে। শিখা পরীক্ষা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও তার লবণ কে যাবে? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বাদ। এই দুটো বাদ দিয়ে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। বুনসেন বার্নারে অদীপ্ত শিখায় উত্তপ্ত করলে এরা শিখাকে বৈশিষ্ট্যমূলক রঙে রঞ্জিত হবে। যেমন এখানে ধাতুর ক্ষেত্রে দেখ, ক্যালসিয়ামের ক্ষেত্রে ইটের মতো লাল, দারুণ লাগে দেখতে। স্ট্রনসিয়াম, রেডিয়াম গাঢ় লাল, বেরিয়াম কচি আপেলের মতো সবুজ, দারুণ লাগে তোমার বেরিয়ামটা। হ্যাঁ, আর রেডিয়ামটা তোমার হচ্ছে গাঢ় লাল। চুম্বকীয় ধর্ম ভালো করে দেখবি। +2 হলে সেখানে সব কটা ইলেকট্রন ফিল আপ, নর্মাল অবস্থাতে সব কটা ইলেকট্রন ফিল আপ। আর যদি +2 জারণ অবস্থা দেখা হয় তো তার আগের কক্ষগুলো সবগুলো ইলেকট্রন ফিল আপ, তাই এরা ডায়াম্যাগনেটিক। ঠিক আছে। এই রিলেটেড দেখে পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন আছে। আমি মোটামুটি সবগুলো বাদ দিইনি, কিছুটা দাগ দিয়েছি, সেগুলো পড়বে। যেমন 87, 88, 91, 92, 93, 94 এই প্রশ্নগুলো পড়বে। আশা করি যেটুকু আমি দাগ দিয়ে দিয়েছি এবং এখান থেকে কম্পারেটিভলি আমি সেই প্রশ্নগুলোই দিয়েছি, যাতে তোমাদের ভিতটা তৈরি হয়। এবার এই ধরনের চ্যাপ্টারগুলো না এইভাবে পড়ে নেওয়াই ভালো, কারণ কি ব্যাচে তোমার এগুলো মন দিয়ে শুনবে না। তারপর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের রাসায়নিক ধর্ম। ক্ষার ধাতুর মতো এরাও অত্যন্ত সক্রিয়, কারণ বলেই দিয়ে দেখ, ক্ষার ধাতু যেমন কী ছিল, আয়নন এনথালপি নিম্ন ছিল, এদেরও আয়নন এনথালপি নিম্ন। ক্ষার ধাতুর তড়িৎ ধনাত্মকতা উচ্চ ছিল, এরাও উচ্চ তড়িৎ ধনাত্মক, তাই এদের যোজ্যতা ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তাই যথেষ্ট সক্রিয়। ঠিক আছে, এবং বিভিন্ন তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করে, তাই এদের প্রকৃতিতে মুক্ত অবস্থা পাওয়া যায় না। এবং বিজারক প্রকৃতি। বিজারক মানে যে অন্যকে বিজারিত করে নিজে জারিত। যেহেতু এদের আয়ন এনথালপি কম, উচ্চ তড়িৎ ধনাত্মকতা বেশি, তাই কি চাইবে? ইলেকট্রন বর্জন করে অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে, তাই এরা বিজারক। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি এবার এখানে তুলনা করেছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু নাকি ক্ষার ধাতু কোনটা বেশি বিজারক। তো তুলনামূলকভাবে যদি আলোচনা করো, ক্ষার ধাতুগুলির অপেক্ষা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দুর্বল বিজারক পদার্থ, কারণ ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আকার ক্ষার ধাতুর তুলনায় ছোট। তো আয়নন এনথালপি যদি তুলনা করো, এদের মধ্যে যদি তুলনা করো, তো ক্ষার ধাতুগুলোর আয়নন এনথালপি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নন এনথালপি থেকে কিছুটা বেশি কম, তাই এরা যত সহজে ইলেকট্রন বর্জন করবে, এরা
ক্ষার ধাতুর তুলনায় অতটা সহজে ইলেকট্রন বর্জন করবে না। এবং ভালো করে মনে রাখবে, এখানে এই দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর ক্ষার ধাতু। ক্লিয়ার হলো তো? আর বিজারণ চরিত্র গ্রুপের ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে, স্বাভাবিক। বিজারণ চরিত্র গ্রুপের ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাওয়ার পেছনে কারণই হচ্ছে গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়ছে। দেখতেই পাচ্ছি ইলেকট্রন যত আকার বাড়বে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব বাড়বে, শেষ কক্ষের ওপর নিউক্লিয়াস আকর্ষণ বল একদমই কমে যাবে। তো সে আরও সহজ ইলেকট্রন বর্জন করে অন্য কাউকে বিজারিত করে নিজে কী হবে, জারিত হবে। তো এইগুলো হচ্ছে কমন কোশ্চেন, পড়ে নেবে। দিয়ে দিয়ে দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি প্রমাণ বিজারণ বিভাবের মান। আচ্ছা, এগুলো একটু পড়বে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি প্রমাণ বিজারণ বিভাবের মান ক্ষার ধাতুগুলির অপেক্ষা বেশি, অর্থাৎ কম ঋণাত্মক। এদের আয়নন এনথালপির মান তুলনামূলকভাবে বেশি। ক্ষারীয় মৃত্তিকার আয়নন এনথালপির মান তুলনামূলকভাবে বেশি। তুলনামূলকভাবে বেশি বলেই তো ইলেকট্রনটা বর্জন হতে সময় নিচ্ছে বা সহজে হচ্ছে না। তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অপেক্ষাকৃত দুর্বল বিজারক। আর ওপর থেকে নিচের দিকে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আয়নের এনার্জি ক্রমশ হ্রাস পাচ্ছে এবং প্রমাণ বিজারণ বিভাবের মান ক্রমশ বেশি ঋণাত্মক হচ্ছে। বিজারণ বিভাবের মান ঋণাত্মক মানে সে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে না। বোঝা গেল তো? এখানে যেটা বলছে কম ঋণাত্মক। এবার হচ্ছে বায়ুর সঙ্গে বিক্রিয়া। এবার যেহেতু এরা অনেক বেশি সক্রিয়, তাহলে বাতাসে রাখলেই এরা কী করবে, ধাতব অক্সাইডে সূক্ষ্ম আস্তরণ পড়বে এবং ধাতুগুলি মলিন হয়ে যাবে, মানে ময়লা হয়ে যাবে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ধাতুগুলির প্রতি বায়ুর প্রভাব ক্রমশ বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে যত নামবে শ্রেণী বড় উপর থেকে বেরিলিয়াম, তার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তার বেরিয়াম, স্ট্রানসিয়াম, তার বেরিয়াম, তার রেডন। তাই এখানে দেখো বলে দিয়েছে, দেখো যে অপেক্ষাকৃত কম সক্রিয় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বায়ু দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না। ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বায়ু দ্বারা দ্রুত আক্রান্ত হয়ে মলিন হয়ে পড়ে। আর বেরিয়ামকে বায়ুতে রাখলে এটি দ্রুত জ্বলে ওঠে। স্বাভাবিক, বুঝতেই পারছো, উপর থেকে নিচের দিকে সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এগুলো সব রিলেটেড, অল আর ইন্টার রিলেটেড। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া নর্মালি অক্সাইড গঠন করে, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মনো অক্সাইড, আবার স্ট্রনসিয়াম, বেরিয়াম পার অক্সাইড। তো এই প্রশ্ন আসবে, যদি এরা আকারে বড় তো বড় ধরনের অ্যানায়নকে স্থায়িত্ব প্রদান করে, এদের আকার ওদের তুলনায় ছোট, তাই ছোট ধরনের অ্যানায়নকে স্থায়িত্ব প্রদান করে। তাই এখানে বলে দিয়েছে দেখ, এর কারণ আকারে বড় ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নকে স্থায়িত্ব দেয়। এবার হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া। তো জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড গঠন করবে। তো বেরিলিয়ামের ক্ষেত্রে কি বলতে চাইছে দেখো, কি বলছে যে বিক্রিয়া করে না, বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে না। তো নিশ্চয়ই বেরিলিয়ামের ল্যাটিস শক্তি, এটা যদি এমনি যদি চিন্তা করো, নিশ্চয়ই বেরিলিয়াম ল্যাটিস শক্তি দিয়ে হবে না, মানে জলের সঙ্গে বিক্রিয়া করে না, মানে বেরিলিয়ামের কী আছে, কী বলতে চাইছে, বিজারণ বিভব গ্রুপের অন্যান্য মৌলের তুলনায় অনেক বেশি, বিজারণ বিভব অনেক বেশি। বিজারণ বিভব মানে কি, অন্যকে বিজারিত করে নিজে জারিত, অর্থাৎ বেরিলিয়ামের তড়িৎ ধনাত্মকতা তথা ধাতব চরিত্র গ্রুপের অন্যান্য সদস্যের তুলনায় কম। ঠিক আছে, মানে এরা বেরিলিয়াম হচ্ছে বেশি, মানে কম ঋণাত্মক, এবং এর ধাতব চরিত্র অন্যান্য সদস্যের তুলনায় কম, তাই বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে না। ভালো করে আবার বলছি, দেখে নিবি, বেরিলিয়ামের প্রমাণ বিজারণ বিভব গ্রুপের অন্যান্য মৌলের তুলনায় অনেক বেশি। তো বেরিলিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান অন্যান্য সদস্যের তুলনায় বেশি হয়, যার জন্য এর তড়িৎ ধনাত্মকতা চরিত্র অন্যান্য সদস্যের তুলনায় কম হয়, তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করবে। ক্লিয়ার হলো? ম্যাগনেসিয়াম যেমন ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু গরম জলের সঙ্গে বিয়োজিত হয়। তো ধাতুগুলির সক্রিয়তা ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। বোঝা গেল তো? তো ধাতুগুলির সক্রিয়তা যত ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে, গরমের জায়গায় সে ঠান্ডা জলের সঙ্গে কী হবে, বিক্রিয়া করবে। এই যে লেখা আছে শ্রেণীর ওপর দিকে অবস্থান করে, তাই এরা ঠান্ডা জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া, এই শ্রেণীর ওপরে কী বলেছে দেখি, আর ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়ামের প্রমাণ বিজারণ বিভাগ অনুরূপ গ্রুপ, এগুলো অতটা পড়া দরকার নেই। এরা ঠান্ডা জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে হাইড্রোজেন ও ধাতব অক্সাইড গঠন করে। ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু গরম জলে বিয়োজিত হয়। ধাতুগুলির সক্রিয়তা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়।
ক্ষার ধাতুগুলির তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সঙ্গে জলের বিক্রিয়া অপেক্ষাকৃত কম তীব্রতর হয়, কারণ এর ধনাত্মকতা কম ক্ষার ধাতুর তুলনায়। এগুলো পড়বে, আসলে নিজেরাই পারবে পড়তে। নেক্সট দেখো বলেছে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে মানে দগ্ধ হয়ে নাইট্রাইট M3N2, যেখানে নাইট্রোজেনের যোজ্যতা 3, আর যেহেতু এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু এদের যোজ্যতা 2, তাই M3N2 এই জাতীয় নাইট্রাইট গঠন করে। বেরিলিয়াম হলে বেরিলিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম নাইট্রাইট। এবং বলছে ওপর থেকে নিচের দিকে নামলে নাইট্রাইট গঠনের প্রবণতা ক্রমশ হ্রাস পায়। এবার নাইট্রোজেন যদি তুই দেখে থাকিস, নাইট্রোজেন পরমাণু দুটোর মধ্যে ত্রিবন্ধন আছে, ঠিক আছে? তো এদের অনেক বেশি স্টেবল। এখান থেকে নাইট্রাইট যদি গঠন করতে হয় তাহলে প্রচুর শক্তির প্রয়োজন। এটা কোথা থেকে আসবে? ল্যাটিস জালক শক্তি। যখন নাইট্রাইট গঠন হবে তাহলে যে শক্তিটা মুক্ত হবে সেই ল্যাটিস শক্তি দিতে হবে, ঠিক আছে? তো তাই জন্য এদের দুজনের চার্জের পরিমাণ বেশি বলে এদের জালক শক্তিও বেশি। আমরা পড়েছিলাম জালক শক্তি ক্যাটায়ন অ্যানায়ন চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হলো তো? এবং নাইট্রাইটগুলো আর্দ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সাইড, ধাতুগুলো হাইড্রোক্সাইডে পরিণত হবে এবং নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। নেক্সট হচ্ছে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া পড়ব না, ডাই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। হ্যাঁ, ডাই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড MH2 সংকেত হবে। হ্যাঁ, শুধুমাত্র বেরিলিয়াম ছাড়া। কি বলেছে পয়েন্টটা পড়বি যে বেরিলিয়াম ছাড়া। তো বেরিলিয়াম ছাড়া অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি উত্তপ্ত অবস্থায়, এই যে দেখো ছবিতে দিয়েছে, দেখো উত্তপ্ত অবস্থায়, শুধু বেরিলিয়াম ছাড়া উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড MH2, ক্যালসিয়াম হাইড্রাইড হলে CaH2 হতো, ম্যাগনেসিয়াম হলে MgH2 হতো, এই জাতীয় হাইড্রাইড গঠন করে। এবং বিশেষ করে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখব এরা যখন হাইড্রাইড গঠন করে তো এরকম হাইড্রোজেন সেতু বন্ধন দ্বারা যুক্ত হয়। এটা প্রশ্ন আসে যে এরা হাইড্রোজেন সেতু বন্ধন দ্বারা যুক্ত হয় কেন? তো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি দেখো তো এদের তো আকার ছোট, এদের ধ্রুবায়ন ক্ষমতা বেশি, মানে অ্যানায়নকে ধ্রুবায়িত করে দিয়ে বেরিলিয়াম হাইড্রাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রাইড গঠন করে। এবং যেহেতু এদের ধ্রুবায়ন ক্ষমতা বেশি তাই এদের হাইড্রাইডগুলো অর্থাৎ বেরিলিয়াম হাইড্রাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রাইডকে দুটো সমযোজী হবে। এবং যদি খেয়াল করো অণু দুটিতে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোজ্যতা কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে। তাহলে বেরিলিয়ামে যদি দেখো যোজ্যতা কক্ষে বলছে, বেরিলিয়ামের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন থাকে, ঠিক আছে? নর্মাল তো 2টো থাকে গঠন যখন হয়, ঠিক আছে? তো ভালো বোঝার চেষ্টা করো। অণু দুটিতে, অণুর মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোজ্যতা কক্ষ 4টি, 2টো তো নিজের থাকে আর বাদবাকি দুটো হাইড্রোজেন থেকে আসে, বুঝা গেলো তো? বাদবাকি 2 কোথা থেকে আসবে? হাইড্রোজেন থেকে আসবে। তো অণু দুটিতে ইলেকট্রনের ঘাটতি আছে, টোটালে 4টে। ভালো করে বোঝার চেষ্টা করো। নর্মালি অষ্টক সূত্র মেনে চলে, অষ্টক সূত্র মেনে চলতে গেলে কী হতে হবে? টোটাল 8টা ইলেকট্রন হতে হবে। বাট মিলিয়ে নিজের তো 2টো আছে এই যোজ্যতা কক্ষে, আর হাইড্রোজেন থেকে আরও 2টো, টোটাল 4টে, তাই ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য এরা তখন পলিমার ফর্ম করে, এই জাতীয় এখানে মানে এন সংখ্যক, মানে এখানে হয়তো 5, 10, 15, 20 হতে পারে পলিমার গঠন করে। তো পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন দেয় MCQতে কেন পলিমার, তখন বলতে হবে ইলেকট্রনের ঘাটতি, এবং এটাকে পূর্ণ করার জন্য এরা পলিমার ফর্ম করে। এবং পলিমার ফর্ম করতে গিয়ে ভালো করে দেখবি, ঘটনা দেখবি, 2টো বেরিলিয়াম বা এই জায়গায় 2টো ম্যাগনেসিয়াম কল্পনা করতে পারিস, আর এই হাইড্রোজেন, তাহলে এই বেরিলিয়াম বেরিলিয়াম হলে 3 সেন্টার আর 2 ইলেকট্রন তার মধ্যে। এবার বেরিলিয়ামে দেখবি টোটালি তো যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন, ঠিক আছে? তো টোটালে যোজ্যতা কক্ষে যেহেতু 2টো ইলেকট্রন, তো এবার এখানে তুই ভালো করে খেয়াল কর, তো ওপরে 3টে মৌল, নিচে 3টে মৌল, আর টোটালে কটা ইলেকট্রন আছে বেরিলিয়াম হাইড্রাইডে? 4টে, এর দুটো ওই 4টে ইলেকট্রন মিলেই এরকম ধরনের বন্ড হয়।
এটা কীভাবে ডিস্ট্রিবিউট করলো বলতো? আমি যদি ধরে নিই বেরিলিয়াম, এই বাঁ দিকের বেরিলিয়াম একটা ইলেকট্রন দিল আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিল, তো এই ইলেকট্রন মিলেই তিনজনে শেয়ার করে একটা বন্ড তৈরি করবে, তাই 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। নিচের ক্ষেত্রে তুই ধরে নে ডান দিকের বেরিলিয়াম, তো বাঁ দিকের বেরিলিয়াম তো ওপরে দিয়ে দিল, তো ডান দিকের বেরিলিয়ামের থেকে বলবে আমি নিতে দিচ্ছি, তখন ডান দিকের এই যে বেরিলিয়ামটা তখন এর ইলেকট্রন দেবে, হাইড্রোজেনটা ইলেকট্রন দেবে, এই যে যেটা আমি ডিনোট করছি এই দুটো ইলেকট্রন আর এই 3টে সেন্টার মিলে একটা বন্ড তৈরি করবে, এটাকে হাইড্রোজেন সেতু বন্ধন বলা হয়। এইভাবে এরা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। তো আসতে পারে কী ধরনের বন্ড প্রেজেন্স থাকে? 3 সেন্টার 2 ইলেকট্রন। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরপর যেটা পড়ব সেটা হচ্ছে দেখ যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সমস্ত হাইড্রাইড যৌগগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। তো যেহেতু হাইড্রোজেন গ্যাস মুক্ত করে তাই এরা বিজারক রূপে আচরণ করে। বিজারক মানে অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে, যেহেতু হাইড্রোজেন নির্গত হচ্ছে তো নিজে জারিত হচ্ছে, তাই বিজারক রূপে আচরণ করে। এবং ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। আসতে পারে কাকে হাইড্রোলিথ? ক্যালসিয়াম হাইড্রাইড আবার পড়বো হয়তো। ক্যালসিয়াম হাইড্রাইডের সঙ্গে কি CaH2, ওটাকে আমরা কী নাম দেবো? হাইড্রোলিথ। এবার কার্বনের সঙ্গে বিক্রিয়া, নো নিড টু স্টাডি, নাও উই উইল গো থ্রু। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, তো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে যে অ্যাসিড থাকবে সে তার সঙ্গে সেইভাবেই লবণ তৈরি করবে। বলছে বেরিলিয়াম ছাড়া, বেরিলিয়াম বাদে অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি লঘু অজারক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে। এই ভিডিওটা আছে। শুধুমাত্র বেরিলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তো শুধুমাত্র বেরিলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ডাই হাইড্রোজেন নির্গত, মানে বেরিলিয়াম আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন নির্গত করছে, এই যে হাইড্রোজেন নির্গত করছে। বোঝা গেল তো? অ্যালুমিনিয়ামের সঙ্গে এর কর্ণ সম্পর্কের জন্যই এরূপ ঘটে। অ্যালুমিনিয়ামের সঙ্গে যেহেতু কর্ণ সম্পর্ক রয়েছে তো এই জন্যই ঘটে বলছে, তো পড়ে নিবি। নেক্সট দেখ বলছে জলের তরল অ্যামোনিয়ায় দ্রবণ। তো যেমন ক্ষার ধাতু, সিমিলারলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণ উৎপন্ন করে, এইটুকু মনে রাখবি। এবং একটা ক্যাটায়ন উৎপন্ন হয় যার নাম হচ্ছে অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, আর একটা অ্যানায়ন আর তার সঙ্গে অ্যামোনিয়েটেড ইলেকট্রন উৎপন্ন হয়। মনে রাখবি যে অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর অ্যামোনিয়েটেড ইলেকট্রন। নেক্সট হচ্ছে জটিল যৌগ গঠনের প্রবণতা। তো আশা করো এখানে যেটা বলতে চেয়েছে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জটিল যৌগ গঠনের প্রবণতা, গঠনের ক্ষমতা ক্ষার ধাতুগুলির অপেক্ষা বেশি। তাহলে ক্ষার ধাতুগুলির অপেক্ষা বেশি মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু যে জটিল যৌগটা গঠন করে সেটা স্থিতিশীল হয়। এই যে লেখা যায় দেখ, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি স্থিতিশীল জটিল যৌগ তাই বেশি। এর কারণ হিসেবে কী বলছে? ক্ষার ধাতুগুলির তুলনায় এরা আকারে ছোট আর এদের আয়নে চার্জের পরিমাণও বেশি। এদের আকার ছোট হলে তো আকার ছোটও আছে এবং চার্জ মানে +2, ক্ষার ধাতুগুলো ছিল +1, আকারও ছোট, চার্জের পরিমাণও বেশি, তাই এরা জটিল, এই জাতীয় জটিল যৌগ গঠন করে। বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের জটিল যৌগ গঠনের প্রবণতা সবথেকে বেশি। গ্রুপের ওপর থেকে যত নিচের দিকে নামবে এই প্রবণতা তত কমতে থাকবে, কারণ ওপর থেকে নিচের দিকে নামলে ক্যাটায়নের আকার বৃদ্ধি পায় এবং আয়নগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, যেটাকে দ্বিমেরু মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন বলছে, সেটাও ক্রমশ হ্রাস পায়। দেখে নিই ভালো করে। নেক্সট হচ্ছে নিষ্কাশন। তো ক্ষার ধাতুর মতো ক্ষারীয় মৃত্তিকা ধাতু অত্যন্ত সক্রিয়, মুক্ত অবস্থায় থাকে না, নর্মালি বিজারণ পদ্ধতি দ্বারা এদেরকে নিষ্কাশন করা সম্ভব নয়। এদেরকেও আমাদের কী করতে হবে? এদের সাধারণ ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে নিষ্কাশন করতে হবে। হয়ে গেল, ধৈর্য ধরে এগুলো পড়বি। হ্যাঁ, এই রিলেটেড কতগুলো প্রশ্ন আছে পরিচ্ছেদ 10.11-তে, 96, 97, 99, 100, 101, 102, 103, 104, 105, 107। একটু কষ্ট করে এই প্রশ্নগুলো দেখে নিবি। ফার্দার আরও আছে 108, 109, 110, অবশ্যই দেখে রাখিস। নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যৌগ সমূহের সাধারণ বৈশিষ্ট্য। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যৌগ সমূহ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে অক্সাইড, ধাতব অক্সাইড। তো এদের অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড CaO, বেরিয়াম অক্সাইড BaO, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO,
কি বলছে? উভধর্মী। বেরিলিয়াম হচ্ছে উভধর্মী। বেরিলিয়াম যেটা প্রথম, তাই এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করবে। আর অন্যান্যগুলো ক্ষারীয় প্রকৃতির। বোঝা গেল তো? মানে ওপর থেকে যত নিচের দিকে নামবে তত ক্ষারীয় প্রকৃতি ক্রমশ বৃদ্ধি পাবে। এই দেখ, এই ক্রমটা দিতে পারি। বেরিলিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে দুর্বল ক্ষারক। তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে ক্ষারক। আর স্ট্রনশিয়াম আর বেরিয়াম অক্সাইড শক্তিশালী ক্ষারক। এই ক্রমটা মনে রাখবে। জলের দ্রাব্যতা, অক্সাইড জলে দ্রাব্যত হয়ে হাইড্রক্সাইড উৎপন্ন করবে। স্থায়িত্ব, স্থায়িত্ব যেটা বলতে চেয়েছে সেটা তুই যদি ডাটাগুলো দেখিস, শ্রেণী বরাবর প্রত্যেক নিচের দিকে নামলে স্থায়িত্ব কমছে। তো ওপরের দিকের ধাতব অক্সাইডগুলোর ল্যাটিস শক্তি বেশি। উচ্চ ল্যাটিস এনথালপির জন্য এরা অত্যন্ত স্থিতিশীল। ল্যাটিস এনথালপির মান ধাতব আয়নের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। ল্যাটিস এনার্জি দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক এটা বললেও হবে। তো দূরত্ব আকার বাড়লে তো দূরত্ব বাড়বে। কেলাস গঠন দেখে রাখতে পারিস, ঠিক আছে? এমনি এবার হচ্ছে হাইড্রোক্সাইড। এবার হাইড্রোক্সাইডের মধ্যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উভধর্মী, আর অন্যান্য হাইড্রোক্সাইডগুলো ঠিক অক্সাইডের মধ্যে ক্ষারধর্মী, ক্ষারকীয়তা। তাহলে ক্ষারকীয়তা বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে বৃদ্ধি পাবে। ক্ষারকীয়তা বৃদ্ধি পাওয়ার পেছনেও কারণ হচ্ছে যে ওই আকার বাড়ছে, তো ওই ধাতু আর ওইচের মধ্যে যে বন্ড এটা দুর্বল হবে, এবং দুর্বল হলে কী হবে, সেটা ইজিলি ভেঙে গিয়ে ওইচ মানে সাইন দেবে, তো ক্ষারকত্ব বাড়বে। এই দেখ, বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উভধর্মী, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষারক। অর্ডারটা দেখে নিবি, দেখ বাম দিকতে ডান দিকে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজিয়েছে। তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষারক, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটাও শক্তিশালী, অতি শক্তিশালী। ক্ষারকীয় ক্ষমতা বৃদ্ধি। ক্ষারকীয় মৃত্তিকা ধাতুগুলি হাইড্রোক্সাইডের ক্ষারকীয় চরিত্র ক্ষার ধাতুগুলির হাইড্রোক্সাইড অপেক্ষা বেশি। মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রোক্সাইডের ক্ষারকীয় চরিত্র ক্ষার ধাতুগুলো অপেক্ষা বেশি। কেন বেশি সেটা, এবার বেরিলিয়াম তো উভধর্মী, তাই অ্যাসিড এবং ক্ষার দুটোর সঙ্গে বিক্রিয়া করেছে। এবং কেন বেশি তাই বলছে, দেখ যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আয়নায়ন এনথালপি নিম্নমানের জন্য। আয়নায়ন এনথালপি নিম্ন কার তুলনায়? ক্ষার ধাতুর তুলনায়। যেহেতু আকার ছোট, নর্মালি আকার বড়, তাই তো ক্ষার ধাতুর মতো যেহেতু বাঁ দিকে অবস্থান করে আকার বড়, তো এদের তো ধরে নে আয়নায়ন এনথালপি কম জন্য হাইড্রেটেড যে এই বন্ডটা তৈরি এই ধাতুর সঙ্গে ওইচের বন্ড, এটাও দুর্বল হয়ে পড়ে এবং এটা ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করে, ওইচ মানে আয়ন। এই কারণে হাইড্রোক্সাইডগুলির ক্ষারীয় চরিত্র বিশিষ্ট হয়। গ্রুপের ওপর নিচের দিকে আয়ন এনথালপি ক্রমশ হ্রাস পেতে থাকে। যত আয়ন এনথালপি কমবে, এম ও এইচ বন্ড তত বেশি দুর্বল হবে এবং এটা তত সহজে ভাঙবে, ততই ক্ষারীয় চরিত্র বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবার ক্ষার ধাতুগুলির আকারে বড় এবং এদের আয়নের এনথালপি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির থেকে কম হওয়ায় অপেক্ষাকৃত দুর্বল ওএমএইচ বন্ধন সহজেই বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে ওইচ মাইনাস আয়ন মুক্ত হয়। এই কারণে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রোক্সাইডের ক্ষারকীয় চরিত্র ক্ষার ধাতুগুলির হাইড্রোক্সাইড অপেক্ষা কম। তো এখানে যেটুকু বলেছে সেটা পড়লেই বুঝতে পারবে যে ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডের ক্ষারকীয় চরিত্র বেশি আর ক্ষারীয় মৃত্তিকা কম, কারণ ক্ষার ধাতু তো ওর তুলনায় ক্ষার মৃত্তিকা ধাতুর তুলনায় আকারে আরও বড় এবং ওর আয়নের এনথালপি তো ধরে নে আরও কম হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর তুলনায়। এই জন্য এম আর ওইচের মধ্যে যে বন্ড সেটা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর তুলনায় বেশি দুর্বল, তাই ভেঙে যাচ্ছে সহজেই। জলের দ্রাব্যতা, তো ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলির যদি জলের দ্রাব্যতার তুলনা করো তাহলে গ্রুপ ওপর থেকে যত নিচের দিকে নামবে দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পাবে। শুধু ক্রমটা মনে রাখবি, দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পাবে। কেন কি ওপর থেকে নিচের দিকে নামলে দেখ লেখাই আছে ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়। ক্যাটায়নের আকার বৃদ্ধি পেলে ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি যেটা ওটাকে ধরে রাখবে আর হাইড্রেশন এনথালপি যেটা জলে ভেঙে যাবে। তো যেহেতু বুকের ওপর থেকে নিচের দিকে আকার বাড়ছে, তাই ল্যাটিস এনথালপি তুলনায় হাইড্রেশন এনথালপি বেশি হয়। ঠিক আছে? মানে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়, বা উল্টোভাবে বলতে পারো যে ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি অপেক্ষা বেশি হ্রাস পায়, তাই
হাইড্রো অক্সাইডগুলির দ্রাব্যতা গ্রুপের ওপর থেকে নিচে কী হবে ক্রমশ বৃদ্ধি পায়। তো এই যে পয়েন্টগুলো তোমরা দেখছো, এগুলো আমাদের কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিলে আমরা ইজিলি পড়েছি। তো এই পয়েন্টগুলো তোমরা যদি একটু যদি ভেবে পড়ো, আমি তো তোমাদের ধরো রিসাইট করে দিচ্ছি, এ টাইপ অফ মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখো এই পয়েন্টগুলো আমরা পড়েছি। তো এগুলো একটু যদি তোমরা ভাবো তাহলে আশা করি অসুবিধা হবে না। মানে এখন যদি এগুলো ঠিকঠাক পড়ে নাও, তো ক্লাস 12-এ উঠলে যেটা মেন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, অনেক প্লাস পয়েন্ট থাকবে। এই পয়েন্টগুলো তোমরা বারবার তোমাদের ফেস করতে হবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট বলছে হ্যালাইড সমূহ। তো বেরিলিয়াম হ্যালাইডগুলি সমযোজী হয়, বাট অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইডগুলো আয়নীয় হয়। বেরিলিয়ামের হওয়ার কারণ পেছনে হচ্ছে ওই ফাজান্স রুল, আকার ছোটো, চার্জেস বেশি, ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ওই সবই বলছে। সমচরিত্রের জন্য একটি কম এর গলনাঙ্ক কম হয়, উদ্বায়ী কম গলনাঙ্ক বিশিষ্ট উদ্বায়ী কঠিন, অন্যান্যগুলোর হ্যালাইডগুলো আয়নীয় হওয়ায় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অনুদ্বায়ী কঠিন গ্রুপের থেকে যত নিজের দিকে নামবে আয়নের চরিত্র ক্রমশ বৃদ্ধি পাবে এবং এদের গলনাঙ্ক এবং তড়িৎ পরিবহন ক্রমশ বৃদ্ধি পাবে। সমযোজী চরিত্রের জন্য বেরিলিয়াম হাইড্রাইডগুলি জলে স্বল্প দ্রাব্য স্বাভাবিক। কেন সমযোজী? জল হচ্ছে পোলার সলভেন্ট, সমযোজী নন পোলার সলভেন্টে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে সহজে দ্রবীভূত হয়। অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইডগুলি জলে দ্রুত দ্রবীভূত হয়। এবার কি বলেছে, এই হ্যালাইডগুলো উদ্গ্রাহী এবং উদ্গ্রাহী মানে এরাও জলের সঙ্গে যুক্ত হয়ে দ্বিলবণ গঠন করতে পারে এবং গ্রুপের ওপর থেকে যত নিচের দিকে নামবে ততই হাইড্রেট গঠনের প্রবণতা বাড়বে। ঠিক আছে? তো এই ধর্মের জন্য যেহেতু জল যুক্ত হওয়ার প্রবণতা থাকে, নিরোধক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোথাও থেকে ধরো জল নির্গত করতে হয়, তো এইগুলো ব্যবহার করতে পারি। এবার চলে আসবে বেরিলিয়াম ফ্লোরাইড। বলছি বেরিলিয়াম ফ্লোরাইড জলে অধিক দ্রাব্য। কেন দ্রাব্য? নিশ্চয়ই বেরিলিয়াম ফ্লোরাইডের ল্যাটিসের তুলনায় হাইড্রেশন এনথালপি বেশি। বেরিলিয়াম +2 এর উচ্চ হাইড্রেশন এনথালপি বেরিলিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনথালপিকে সহজেই অতিক্রম করে। তো এই জন্যই কেন কি বেরিলিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি, তাই এরা অত্যন্ত সহজে জলে কী হয় দ্রবীভূত হয়। আর অন্যান্য ফ্লোরাইডগুলো জলে প্রায় অদ্রাব্য, কারণ এদের ক্ষেত্রে ল্যাটিসটা হাইড্রোজেন থেকে বেশি হয়, উল্টোটা। এবার বেরিলিয়াম ক্লোরাইডের যদি গঠন দেখিস, গঠনটা অবশ্যই দেখবি। বেরিলিয়াম ক্লোরাইডে যে গঠনটা দিয়েছে সেখানে যদি বলা হয় বাষ্পীয় অবস্থায়, তো এরকম মনোমার হিসেবে থাকে। ঠিক আছে? আর মনোমার অবস্থায় বেরিলিয়ামটা হবে sp সংকরায়িত এবং সাথে সাথে বাষ্পীয় অবস্থাতে ডাইমার হিসেবেও থাকতে পারে এবং ডাইমারে বেরিলিয়াম হচ্ছে sp2। এবং এখানে ভালো করে খেয়াল কর, এই বেরিলিয়াম দেখ, বেরিলিয়ামকে ঘিরে 3টে ক্লোরিন আছে, তো তার মধ্যে 2টোর সঙ্গে সরাসরি সমযোজী বন্ধন করেছে, আরেকটা ক্লোরিন ইলেকট্রন দিয়ে ওর সঙ্গে অসমযোজী বন্ধন করেছে। বেরিলিয়ামে যদি গঠন দেখিস 1s2 2s2, বেরিলিয়ামের পক্ষে সম্ভব নয় তোর 2টোর বেশি ক্লোরিনের সঙ্গে সরাসরি সমযোজী বন্ধন গঠন করা ছাড়া। তো 3 নম্বরের জন্য ওর যেহেতু ফাঁকা অরবিটাল থাকে 2p, তো ওর জন্য ওই পাশের ক্লোরিনকে সাহায্য করে। এটা কিন্তু ডান দিকের ক্লোরিনের বেরিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এইভাবে যখন ওরা কঠিন অবস্থায় থাকে তাহলে এরকম একটা চেন ফর্ম করে এবং পলিমার ফর্ম করে। এবং পলিমারের মধ্যেও তুই দেখবি যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন ঘাটতি রয়েছে, ঠিক আছে, তো এরা ইলেকট্রন জোর অসমযোজী বন্ধন গঠন করে। একটা বেরিলিয়াম পরমাণুকে 4টে ক্লোরিন তার, ঠিক আছে, তার মধ্যে 2টোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে আর বাদ বাকি 2টোর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে। এবং এইখানে বেরিলিয়াম হচ্ছে sp3। মনোমার ক্ষেত্রে sp, আর এরকম যদি ডাইমার হয় তাহলে sp2, আর যদি কঠিন অবস্থায় থাকে তাহলে sp3। এগুলো আসতে পারে প্রশ্ন। এবার নেক্সট যে প্রশ্নটা, যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্বনেট সমূহ। তো এই কার্বনেট সমূহ বলতে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর কার্বনেটগুলো। এবং এখানে বলেছে যে
মানে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, CaCO3, MgCH3, বেরিয়াম কার্বনেট, BaCO3, বেরিলিয়াম কার্বনেট, BeCO3, এদের কথা বলছি। তো যেটা বলছে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেট সমূহ, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেটগুলি জলে খুব বেশি দ্রবীভূত হয় না, আর ওপর থেকে যত নিচের দিকে নামবে ততই দ্রাব্যতা হ্রাস পায়। যেমন বেরিলিয়াম কার্বনেট জলে স্বল্প দ্রাব্য, আর বেরিয়াম কার্বনেট জলে অদ্রাব্য। বাস। কেন অদ্রাব্য? ওই যে ওপর থেকে নিচের দিকে নামলে ল্যাটিস এনার্জি বাড়ছে, হাইড্রোজেন এনথালপি কমছে, তাই কম দ্রাব্য। হ্যাঁ, ক্লিয়ার হলো তো? ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে, ক্যাটায়নের হাইড্রোজেন এনথালপি উপর থেকে নিচের দিকে নামলে হ্রাস পায়। এই তো একই জিনিসই বলছে, ঠিক আছে। এবার হচ্ছে তাপীয় স্থায়িত্ব। তো তাপীয় স্থায়িত্ব যদি দেখো, তো উত্তপ্ত করলেই মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, আর উপর থেকে নিচের দিকে নামলে তোর কি বলছে যে কার্বনেটের তাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে কার্বনেটের যদি তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং এইটার দুটোর মধ্যে যদি তুলনা করা হয়, তো ওপর থেকে নিচের দিকে নামলে এর স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব বেশি, এর ল্যাটিস এনার্জি বেশি, এর ল্যাটিস এনার্জি কম। সেই জন্য কার্বনেট ধাতুগুলো কার্বনেট অবস্থায় থাকতে চাইবে, অক্সাইডে পরিণত হতে চাইবে না। অনেকভাবে ব্যাখ্যা করা যায়। দেখ, ওপর থেকে নিচের দিকে ক্যাটায়নের আকার বাড়ে, ল্যাটিস এনার্জি কমে, ল্যাটিস এনার্জি এখানে হবে না, ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পায়, বিয়োজন তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। মানে ওপর থেকে নিচের দিকে নামলে তো আকার যেহেতু বাড়ছে, ধ্রুবায়ন ক্ষমতা কমছে, আর বিয়োজন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অন্যভাবে যদি বলিস যে এই যে দেখ আমি টিকমার্ক দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ধাতব অক্সাইডগুলোর স্থায়িত্ব যত বেশি হবে, কার্বনেটগুলো তাপীয় স্থায়িত্ব তত কম হবে। উপর থেকে নিচের দিকে অক্সাইডগুলোর ল্যাটিস এনথালপি ক্রমশ হ্রাস পায়, মানে অক্সাইডগুলোর স্থায়িত্ব হ্রাস পায়, ঠিক আছে। তো তাই স্থায়িত্ব হ্রাস পায়, তাই উপর থেকে নিচের দিকে নামলে ক্যাটায়নগুলির তাপীয় স্থায়িত্ব ক্রমশ, কার্বনের তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে নামলে কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। এবার চলে আসে সালফেট সমূহ, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। তো এই বলবি জলে বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট জলে অধিক দ্রাব্য, ক্যালসিয়াম সালফেট স্বল্প দ্রাব্য, স্ট্রনশিয়াম বেরিয়াম জলে প্রায় অদ্রাব্য। এটাই মনে রাখবি, উপর থেকে নিচের দিকে নামলে দ্রাব্যতা কমছে। বাস, আর কিছু এখান থেকে করতে হবে না, মানে এইটুকু পোর্শনে দিয়ে এখানে দেখবি পুরো প্রশ্ন যা যে কটা আছে 112 পরিচ্ছেদ 10.12 থেকে সমস্ত প্রশ্নই আমি টিকমার্ক দিয়ে রেখেছি, সমস্ত প্রশ্নই সাইমেলটেনিয়াসলি পড়ে নেবে। এবার হচ্ছে বেরিলিয়ামের অস্বাভাবিক আচরণ। এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম সদস্যের অস্বাভাবিক আচরণই থাকে। আকার অত্যন্ত ক্ষুদ্র, আয়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি, অন্যান্য সদস্যের তুলনায় অ্যানায়ন এনথালপি উচ্চ, এবং তড়িৎ ধনাত্মক চরিত্র কম, এবং এদের যোজ্যতা কক্ষে কোনো ডি অরবিটাল থাকে না। বুঝলাম তো? আকার ছোট, তড়িৎ ধনাত্মক চরিত্র কম, যোজ্যতা কক্ষে কোনো ডি অরবিটাল থাকে না, ঠিক আছে। এইগুলো মনে রাখলেই হবে। এখানে দেখো কয়েকটা পয়েন্ট দাগ দিয়ে রেখেছি। কাঠিন্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ, কার্বনেটের তাপীয় স্থায়িত্বগুলো পড়ে নেবে, এবং বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের সাদৃশ্যের কারণ এটাও মুখস্থ করে নেবে। দুটো কারণ দিয়েছি, এক হচ্ছে এদের ধ্রুবায়ন ক্ষমতা প্রায় সমান, আয়নন ধ্রুবায়ন ক্ষমতা প্রায় সমান, আর দ্বিতীয় বলেছে বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভব প্রায় সমমানের, আর দুটির তড়িৎনাত্মকতা প্রায় একই। দেখে নেবে, বোঝা গেল তো? বেশি নেই, এটা হয়ে যাবে কমপ্লিট। এবার কিছু ব্যবহার দেওয়া আছে, তো যেগুলো টিকমার্ক দিয়ে রেখেছি সেইগুলোই মুখস্থ করে নেবে, এবং এখানে কতগুলো প্রশ্ন টিকমার্ক দিয়ে রেখেছি পরিচ্ছেদ থেকে 10.13, 10.14, এই যে প্রশ্নগুলো 128, 129, 130, 31, 32, 33,
36, 38 এগুলো দেখে নেবে। এবার কিছু যৌগ সম্বন্ধে পড়তে হবে আলাদা করে, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম যাকে বলে, পোড়া চুন, CaO। প্রস্তুতি দেখতেই পাচ্ছ, কার্বনের উত্তপ্ত করলে অক্সাইড হচ্ছে, এবং এটাকে উত্তাপের প্রভাবটা একটু পড়বি, যে ক্যালসিয়াম অক্সাইডকে, এই যে ক্যালসিয়াম অক্সাইডকে অক্সি হাইড্রোজেন শিখা, যেটার তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস, উত্তপ্ত করলেও এটি গলে না। উত্তপ্ত অবস্থায় এটি ভাস্বর হয়ে ওঠে, ভেপার হয়ে যায়, উজ্জ্বল সাদা আলো বিকিরণ করে। তাই এই আলো চুন আলোক নামে পরিচিত। চুন আলোক কি জেনে নিবি। জলের সঙ্গে বিক্রিয়া, জলের প্রতি চুনের তীব্র আসক্তি আছে। অনেক আর্দ্র গ্যাস বা জৈব তরলকে চুন দিয়ে শুষ্ক করা যায়। জলের সঙ্গে এই তীব্রভাবে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, এবং এটাকে স্লেক লাইম বলে। কেন বলে দেখবি, পড়বি, দেখ পরপর দেওয়া আছে, এগুলো পারবি, নিজেরাই পড়বি। শুষ্ক চুনের টুকরো বলতেই পারছো, এই যে ক্যালসিয়াম জলের মেশালে প্রচুর তাপ উৎপন্ন হয়, যে প্রচুর তাপ, এবং তাপে হিসিস করে শব্দ হয়, বাষ্প হয়ে যায়, চুন আয়তনে ফুলে ওঠে এবং অবশেষে গুঁড়ো হয়ে যায়। উৎপন্ন গুঁড়োকেই কলি চুন বলবে, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্লেক লাইম। এই পদ্ধতিকে চুনের কুলিকরণ বা স্লেকিং অফ লাইম বলা হয়। পড়ে নিবি। আর যেটা পড়বি সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া অ্যামোনিয়া নির্গত করবে। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বনের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড, CaC2। ঠিক আছে, এই তো হচ্ছে প্রশ্ন। ব্যবহার সিমেন্ট 1 নম্বরে পড়বে। ব্যবহার তো অনেক কিছুই আছে, সিমেন্টে দাগ রেখেছি। খরচ জল মৃদুকরণ, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে কলিচুন বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইম। ভৌত ধর্ম পড়বে, এটাকে মিল্ক অফ লাইম বলা হয়। কি বলছে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে অনিয়তাকার সাদা রঙের গুঁড়ো রূপে পাওয়া যায়। এই অনিয়তাকার মানে যার কোনো শেপ নেই, জাস্ট লাইক পাউডার। এই জলে অল্প পরিমাণ এটি জলে অল্প পরিমাণে দ্রবীভূত হয়, এবং এই লঘু স্বচ্ছ দ্রবণকে চুন জল বলে। অধিক পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলে মেশালে এর একটি সাদা জলীয় প্রলম্বন পাওয়া যায়। একে গোলা চুন বা মিল্ক অফ লাইম বলে। পড়বি। এবার এটাকে বায়ুর সঙ্গে বিক্রিয়া, বায়ু মতলব কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নিবি ক্যালসিয়াম কার্বনেট। দেখে নিবি বিক্রিয়াগুলো। দেখ, স্বচ্ছ চুন জলের ভেতর দিয়ে প্রথমে কার্বন ডাইঅক্সাইড পাঠালে অনার্দ্র ক্যালসিয়াম কার্বনেট, তাই ঘোলাটে হয়ে যায়। এই ঘোলাটে প্রলম্বনের ভেতরে যদি আরও বেশি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠাস, তাহলে যে ক্যালসিয়াম কার্বনেট প্রলম্বিত হয়েছিল, অধক্ষিপ্ত হয়েছিল, সে আবার পুনরায় সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য বর্ণহীন ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ গঠন করে। তারপর ঘোলাটে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। বাট এটা বেশি স্টেবল হয় না, এটাকে উত্তপ্ত করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, আবার ঘোলাটে হয়ে যাবে। এই তো প্রশ্ন। আশা করি একটু এদিক ওদিক মিস্টেক হতে পারে পড়াতে গিয়ে, তো লোক একটু দেখে নেবে, হ্যাঁ। এবার হচ্ছে ব্লিচিং পাউডার কাকে বলে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি কি বলছে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সামান্য ভেজা কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াতে ক্লোরিন একটি ঝাঁঝালো গন্ধযুক্ত শুষ্ক সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়। বিরঞ্জক এবং জীবাণুনাশক ধর্ম বিশিষ্ট এই সাদা গুঁড়োকে ব্লিচিং পাউডার বলে। একটা বিক্রিয়া আমি দাগ দিয়ে রেখেছি, দেখে নেবে। তাহলে কিছু নেই। এবার ব্যবহার দেখবি, ব্যবহারের 2 নম্বর 6 নম্বর। ক্যালসিয়াম কার্বনেট পড়বো না, ক্যালসিয়াম কার্বনেট শুধু এইটুকু দেখে রাখবি। অধক্ষিপ্ত খড়ি মাটি কাকে বলে, পড়লেই বুঝতে পারবি। আর এর ব্যবহার দুটো দিয়েছি, দেখ 3, 4 মোটামুটি সবার জানা। প্লাস্টার অফ প্যারিস ইম্পর্টেন্ট।
হাত পা ভেঙে গেলে যে প্লাস্টার করতে হয় তার জন্য এটা ইউজ করা হয়। প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে 2CSO4.H2O। প্রস্তুতিতে মুখস্থ করতে হবে জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট .2H2O। ঘূর্ণায়মান চুল, একটা চুল দিতে হবে যে ঘুরবে, সেখানে 110 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আংশিক নিরোধিত করে, আংশিক নিরোধিত মানে কি বলতো, পুরো দেখ 2 মোল জল আছে, দেখ ওখান থেকে 1 মোল জল, 2 মোল না তো 4 মোল জল থেকে দেখ 3 মোল জল বার করে দিয়েছে, এই জন্য আংশিক নিরোধিত বলছে, আর 1 মোল জল রয়ে গেছে, যেটা পড়ে থাকবে ওটাকেই আমরা প্লাস্টার অফ প্যারিস বলি। এটি একটি সাদা গুঁড়ো, সাধারণত এতে জল নিয়ে লেই তৈরি করে রেখে দিলে 5 থেকে 15 মিনিটের মধ্যে এটি শক্ত হয়ে জমাট বেঁধে যায়। জলের সংস্পর্শে শক্ত হয়ে যাওয়ার কারণ হলো প্লাস্টার অফ প্যারিস জলের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় কঠিন জিপসামে পরিণত হয়। ঘটনাকে সেটিং অফ প্লাস্টার অফ প্যারিস, পুনরায় জিপসামে পরিণত হয়। তবে এটা পড়বি 3 নম্বর 2 নম্বর প্লাস্টার অফ প্যারিসকে যদি প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, এটা অনার্দ্র ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। অনার্দ্র মানে শুধু ক্যালসিয়াম সালফেট, যেটা অতিদগ্ধ প্লাস্টার বলে। এটা আর জলের সঙ্গে যুক্ত হয়ে শক্ত হয়ে জমাট বাঁধে না। তাই জিপসাম থেকে যখন এই যে জিপসাম দেখতে পাচ্ছ, এই যে জিপসাম থেকে যখন প্লাস্টার প্যারিস তৈরি করবো তখন টেম্পারেচার দেখ 110 থেকে 120 বলেছি, 200 পর্যন্ত যাতে না যায় খেয়াল রাখতে হবে। ব্যবহার করে নিবি চীনামাটি, ভাঙাহাড় জোড়া। তারপরে এখানে দেখ দৈনন্দিন জীবন থেকে আমি যেটুকু দাগ দিয়ে রেখেছি, অস্টিওপোরোসিস কাকে বলে, আমাদের খাদ্যে 3 নম্বর 4 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 6 নম্বর, এগুলো পয়েন্টগুলো দেখবি। এখানে উল্লেখিত সমস্ত কোশ্চেনগুলো আমি দাগ দিয়ে রেখেছি, এখানে মোটামুটি সব প্রশ্নই দেখে নিতে হবে। সালের প্রশ্নগুলো একটু WBCH স্ক্যানার একবার দেখে নিবি, ছোটো বড় MCQ বড় প্রশ্ন সবই দেখে নিতে পারিস। কেন বড় প্রশ্নগুলোকে আবার MCQ আকারে দেবে, আশা করি তোমরা পারবে। তো মোটামুটি এটা শেষ হয়ে গেল। নেক্সট ভিডিও যেটা শেয়ার করব, এখানে কতগুলো প্রশ্ন আমি দাগ দিয়ে রেখেছি, এগুলো দাগ দিয়ে নিবি, না দিলেও কোনো একটা অসুবিধা নেই। এবার আমরা নেক্সট যেটা শুরু করব সেটা নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে P ব্লক। ঠিক আছে, ওকে।